ধন্যবাদ দীপেন্দা। আপনার সাথে দেখা হয়ে আবারও খুব ভালো লাগছে এবং অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আবারও এই জ্যোতির্বিদ্যা সিরিজে যোগ দেওয়ার জন্য। ক্যালিফোর্নিয়া থেকে শুভদিন বন্যা। আমরা আগের বার দীপেন্দা আপনার সাথে শেষ ভিডিওতে আমাদের নিজেদের গ্যালাক্সি ছাড়িয়ে অনেক দূর পৌঁছে গেছিলাম মহাবিশ্বে। তো আজকে আপনার সাথে আমি আলোচনা করতে চাই হলো গিয়ে আমাদের পড়শি গ্যালাক্সি, মানে আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা নিয়ে। তো তাহলে এখন আমার যে জিনিসটা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন জাগছে সেটা হচ্ছে, আপনি বলেছিলেন যে গ্যালাক্সিগুলো প্রসারিত হচ্ছে, মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, গ্যালাক্সিগুলো একটা থেকে আরেকটা অনেক দূরে সরে যাচ্ছে। কিন্তু আপনি মানে যে কেউ ইন্টারনেট দেখলেই দেখতে পাবো যে ইন্টারনেট জোড়া অনেক হইচই এবং সবাই বলছে যে একসময় অ্যান্ড্রোমিডা এসে আমাদের গ্যালাক্সির সাথে, ছায়াপথ গ্যালাক্সির সাথে ধাক্কা খাবে, বিশাল সংঘর্ষ হবে। তো এই দুটো কিভাবে একসাথে সম্ভব হয়, এই ব্যাপারটা নিয়ে আজকে আপনার সাথে আমি আলোচনা করব। তো এই নিয়েই মূলত আপনার কাছে আজকে আমরা জানতে চাইব অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি এবং অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির সাথে আমাদের গ্যালাক্সির সংঘর্ষের ব্যাপারটা নিয়ে আজকের আধুনিক বিজ্ঞানে কাটিং এজ জ্ঞান থেকে আমরা কি জানি। আজকের এই আলোচনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, আমাদের ভিডিও প্রকাশের সাথে সাথে নোটিফিকেশন পেতে নিচে সাবস্ক্রাইব বাটনে এবং বেল আইকনটিতে ক্লিক করুন। অ্যান্ড্রোমিডা নিয়ে আমাদের গ্যালাক্সির সংঘর্ষ নিয়ে আলোচনা করার আগে, এর ভিতরে ঢুকে যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করে নিই চট করে। সেটা হচ্ছে যে আমাদের দর্শকেরা জানতে চাচ্ছেন যে খালি চোখে রাতের আকাশে আমরা কিভাবে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিকে শনাক্ত করতে পারি। অ্যান্ড্রোমিডা হচ্ছে আমাদের সবচেয়ে নিকটবর্তী গ্যালাক্সি, সবচেয়ে বড় নিকটবর্তী গ্যালাক্সি আমার বলা উচিত। এটা একটি সর্পিলাকার গ্যালাক্সি, স্পাইরাল গ্যালাক্সি, অনেকটা আমাদের মতোই দেখতে। এবং খালি চোখে এটা হচ্ছে সবচেয়ে দূরের খগোল বস্তু যা আমরা দেখতে পাই। অ্যান্ড্রোমিডাকে আকাশে খুঁজে পেতে হলে হেমন্তের আকাশ বা শীতের আকাশ সবচেয়ে ভালো। সন্ধ্যা থেকেই আকাশ পর্যবেক্ষণ করা যেতে পারে যখন অ্যান্ড্রোমিডা পূর্ব আকাশে উদিত হবে। এটার জন্য যেটা প্রথমে খুঁজে পাওয়া দরকার সেটা হচ্ছে পেগাসাস নক্ষত্রমণ্ডলীর একটি চতুর্ভুজ, এটাকে গ্রেট স্কোয়ার অফ পেগাসাস বলা হয়। আরেকটি জিনিস যেটা চিহ্নিত করা দরকার সেটা হচ্ছে ক্যাসিওপিয়া নক্ষত্রমণ্ডলের ডাব্লিউ বা এম, অনেকটা ডাব্লিউ বলা যেতে পারে। আর আপনি যদি ধ্রুবতারা চেনেন, ধ্রুবতারা কিন্তু খুব একটা উজ্জ্বল তারা নয়, সেটা সপ্তর্ষি মণ্ডল দিয়ে ধ্রুবতারাকে চিহ্নিত করা সম্ভব। ধ্রুবতারা থেকে একটা রেখা ক্যাসিওপিয়া হয়ে পার্সিয়াসের গ্রেট স্কোয়ার বা চতুর্ভুজ পর্যন্ত টানা সম্ভব। এবং এখানে আমরা ছবিতে দেখাচ্ছি যে একদিকে ক্যাসিওপিয়ার একটা তীর চিহ্ন দিয়ে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিকে পাওয়া সম্ভব, অথবা পেগাসাসের যে চতুর্ভুজ আছে সেখান থেকে ধীরে ধীরে বাঁ দিকে গেলে কিভাবে এই গ্যালাক্সিটিকে চিহ্নিত করা যায়। তো বড় কথা হচ্ছে যে প্রথম দর্শনে সেটা মনে হবে একটা আবছায়া জিনিস, আকাশে তুলোর মতো বা মেঘের মতো মনে হবে কিছু একটা আছে, কিন্তু যেটা ঠিক বোঝা যাচ্ছে না। তারপর একটা বাইনোকুলার দিয়ে দেখলে এটাকে পরিষ্কারভাবে দেখা সম্ভব। এবং এখানে আমরা একটা ছবিতে দেখাচ্ছি যে বাইনোকুলারে দিয়ে যদি আমরা দেখি তাহলে এটা কীরকমভাবে আমাদের চোখে প্রতিভাত হবে। এই যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, গ্যালাক্সিগুলো একটা থেকে আরেকটা সরে যাচ্ছে, অথচ আবার অন্যদিকে আমরা জানি যে অ্যান্ড্রোমিডা আমাদের দিকে ছুটে আসছে, একসময় আমাদের সাথে তার সংঘর্ষ হবে, আমাদের গ্যালাক্সির সাথে তার সংঘর্ষ হবে। তো দুটোই কি করে একসাথে সম্ভব, মানে এই আলোচনাটার মূলে তাহলে আমরা ঢুকে যাই আজকে। খুব একটা জরুরি প্রশ্ন মনে। আমরা জানি যে মহাবিশ্বের প্রসারণ হচ্ছে এবং গ্যালাক্সিরা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, এবং গ্যালাক্সির মধ্যে যে স্থান আছে আমরা বলি যে সেই স্থানের প্রসারণ ঘটছে। তাহলে অ্যান্ড্রোমিডা কেমন করে আমাদের দিকে আসছে, অর্থাৎ এই দুটি গ্যালাক্সি একে অপরের কাছাকাছি আসছে। তো এটা হচ্ছে একটা, আমরা যাকে বলি লোকাল ফেনোমেনা, স্থানীয় একটা ঘটনা। কিন্তু এই স্থানীয় ঘটনাকে ব্যাখ্যা করার আগে আমি বলতে চাই যে আমাদের গ্যালাক্সি একটি গ্যালাক্সি দলের অন্তর্গত, গ্যালাক্সি পুঞ্জের অন্তর্গত। সেই গ্যালাক্সিগুলো কি? এই গ্যালাক্সি দলকে বলা হয় লোকাল গ্রুপ। এবং লোকাল গ্রুপের মধ্যে কারা আছে?
আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে ছায়াপথ গ্যালাক্সি এবং তার আশেপাশে কয়েকটি বামন গ্যালাক্সি, তার মধ্যে রয়েছে লার্জ ম্যাজেলেনিক ক্লাউড, স্মল ম্যাজেলেনিক ক্লাউড, এলএমসি, এসএমসি এবং আরও কয়েকটি ছোট গ্যালাক্সি। এবং আছে M31 অ্যান্ড্রোমিডা, যেটা আমাদের থেকে প্রায় 25 লক্ষ আলোকবর্ষ দূরে এবং তার কয়েকটি আবার উপগ্যালাক্সি আছে, হ্যাঁ, M32, M110 এরকম কিছু গ্যালাক্সি। এবং তার সাথে আছে M33 ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সি নামে আরেকটি গ্যালাক্সি। তো এই তিনটি গ্যালাক্সি মোটামুটি একসাথে করে আমাদের লোকাল গ্রুপ অফ গ্যালাক্সিস করেছে। তো তাদের মধ্যে একটা মিথস্ক্রিয়া আছে এবং অ্যান্ড্রোমিডা যে আমাদের দিকে আসছে সেটা মোটামুটিভাবে এই স্থানীয় মিথস্ক্রিয়ার একটা ফলাফল বলা যায়। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে আমাদের লোকাল গ্রুপের মধ্যেই অ্যান্ড্রোমিডার সাথে আমাদের গ্যালাক্সির মিথস্ক্রিয়া হচ্ছে। হ্যাঁ, লোকাল গ্রুপের মধ্যেই অ্যান্ড্রোমিডার সাথে ছায়াপথের ইন্টারাকশন হচ্ছে, আবার এটার বাইরেও অ্যান্ড্রোমিডা এবং আমাদের গ্যালাক্সির সাথে আরও অন্যান্য গ্যালাক্সির মিথস্ক্রিয়া হচ্ছে। প্রথমে আমি বলে রাখি যে আমাদের এই যে লোকাল গ্রুপ তার যে বিস্তার এটা মোটামুটি 5 মিলিয়ন আলোকবর্ষ, মানে 50 লক্ষ আলোকবর্ষ। অ্যান্ড্রোমিডা আমাদের থেকে 25 লক্ষ আলোকবর্ষ দূরে, আর এটা হচ্ছে 50 লক্ষ আলোকবর্ষ। কাজেই এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে ভার্গো সুপার ক্লাস্টার, যেটা আমাদের থেকে 50-60 মিলিয়ন আলোকবর্ষ দূরে। এবং তার সঙ্গে আমাদের গ্যালাক্সি এবং অ্যান্ড্রোমিডা দুজনেরই মাধ্যাকর্ষণজনিত মিথস্ক্রিয়া আছে। এগুলো সবই কিন্তু মাধ্যাকর্ষণজনিত, যে একটি গ্যালাক্সি আরেকটি গ্যালাক্সির দিকে আসছে, কিংবা একটা গ্যালাক্সি দল যে গঠিত হচ্ছে তারা একে অপরকে ধরে রাখছে মাধ্যাকর্ষণজনিত মিথস্ক্রিয়ার ফলে। তাহলে মানে অ্যান্ড্রোমিডা শুধু যে আমাদের গ্যালাক্সির সাথে মিথস্ক্রিয়া করছে তাই নয়, ভার্গো ক্লাস্টারের সাথেও করছে, অর্থাৎ সবাই সবার সাথে ইন্টারঅ্যাকশন করে যাচ্ছে। আমরা 10 বছর আগেও মনে করতাম যে মোটামুটিভাবে আমাদের গ্যালাক্সি পুঞ্জ, যেটা গ্যালাক্সি দল আমরা যেটাকে বলছি লোকাল গ্রুপ, এবং ভার্গো ক্লাস্টার সব মিলিয়ে একটা ভার্গো সুপার ক্লাস্টার হয়েছে, যার ব্যাস হয়তো 100 মিলিয়ন আলোকবর্ষ এরকম একটা কাছাকাছি। কিন্তু দেখা যাচ্ছে যে এই গত 10 বছরের যে একটা হিসাব, যে ভার্গো সুপার ক্লাস্টার আবার লানিয়াকিয়া নামে একটা সুপার ক্লাস্টার আমরা বলতে পারি, তার অন্তর্গত একটা বড় ক্লাস্টারের মধ্যে সবাই অবস্থান করছে এবং আমরা সেই সবাই মিলে সেই যে লানিয়াকিয়া সুপার ক্লাস্টারের মধ্যে ছুটে চলেছি। মহাবিশ্বের প্রসারণের সাথে এই পুরো ব্যাপারটা সম্পর্কটা তাহলে কি দাঁড়াচ্ছে? মানে আপনি যে বললেন যে কেন্দ্রের দিকে সবাই ছুটে যাচ্ছে, তো তাহলে তো সব একটা সময় পরে সবাই কেন্দ্রের দিকে ছুটে গিয়ে একসাথে মিলে মিশে একাকার হয়ে যাওয়ার কথা। খুব জটিল একটা প্রশ্ন, এর যে সহজ উত্তর আছে এমন নয়। আমরা মোটামুটি 300 কিলোমিটার প্রতি সেকেন্ডে বা তার থেকে একটু বেশি বেগে আমরা ভার্গো সুপার ক্লাস্টারের দিকে যাচ্ছি, বা ভার্গো সুপার ক্লাস্টারের কেন্দ্র যেটা আগে আমরা ভাবতাম। তারপরে আবিষ্কার করা গেল যে মোটামুটিভাবে এই স্থানীয় সব যে আমাদের গ্যালাক্সি দল, ভার্গো ক্লাস্টার সব মিলিয়ে এখন লানিয়াকিয়ার দিকে যাচ্ছি, যেটা আগে বলা হতো গ্রেট অ্যাট্রাক্টর। এখন মোটামুটি ধারণা করা হচ্ছে যে এই যে লানিয়াকিয়া নামে একটা সুপার ক্লাস্টার যেটা বলা হচ্ছে, তার কেন্দ্রের দিকে আমরা 600 কিলোমিটার প্রতি সেকেন্ডে তার থেকে একটু বেশি বেগে ছুটে যাচ্ছি। আসলে যেটা হচ্ছে সেটা হলো যে এই ধরনের সুপার ক্লাস্টার ছড়ানো মহাবিশ্বে, তারা আবার মহাবিশ্বের সামগ্রিক যে প্রসারণ তাতে অংশগ্রহণ করছে এবং তারা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। এ তো তাহলে অকল্পনীয় ব্যাপার দীপেনদা। তাহলে তো মনে হচ্ছে আমাদের ভবিষ্যতে এর পরে আরেকটা ভিডিও করতে হবে যেখানে আমরা ধরেন এই যে গ্যালাক্সি ক্লাস্টার, সুপার ক্লাস্টারদের গতি এবং মহাবিশ্বে তাদের ছুটে যাওয়া সেগুলো নিয়ে আলোচনা করার জন্য। তবে আজকের আলোচনার জন্য আবারও অ্যান্ড্রোমিডাতে ফেরত যাচ্ছি। আমরা যে যখন বলি ধরেন যে পৃথিবী ঘুরছে, সূর্য ছুটছে, গ্যালাক্সিগুলো একটা থেকে দূরে সরে যাচ্ছে, এই পুরোই এই যে গতির ব্যাপারটাই পুরোটাই তো আপেক্ষিক, একটার তুলনায় আরেকটার গতি ছুটে যাওয়া, ব্যাপারগুলো রিলেটিভ, তাই না? হ্যাঁ, এগুলো সবই একটা রিলেটিভ গতির উপর নির্ভর করছে।
আমাদের খুব সাবধান হতে হবে। আমরা যখন বলি যে পৃথিবী সূর্যের চারদিকে সেকেন্ডে 30 কিলোমিটার বেগে ছুটছে, কার তুলনা? এখানে সূর্যকে আমরা স্থিত হিসাবে দেখছি এবং পৃথিবী 30 কিলোমিটার বেগে ছুটছে। আমরা যদি পৃথিবীর বুকে বসে থাকি তাহলে আমরা বলবো যে আমাদের গতিবেগ শূন্য। আমরা যদি পৃথিবীর আপেক্ষিকভাবে পৃথিবীর তুলনায় সেই গতিটি নির্ধারণ করি। এখন যখন অ্যান্ড্রোমিডা আমাদের দিকে আসছে, আমরা আবার কিন্তু স্থির নেই। আমরা তো সেই লানিয়াকিয়া যে অতি বিশাল যে গ্যালাক্সি দল, গ্যালাক্সি পুঞ্জ, তার কেন্দ্রের দিকে যাচ্ছি। কাজে আমাদেরও একটা গতি আছে, অ্যান্ড্রোমিডারও একটা গতি আছে। এখানে আমরা যখন বলি অ্যান্ড্রোমিডা আমাদের দিকে আসছে সেকেন্ডে 110 কিলোমিটার বেগে এরকম একটা গতিতে, সেটা হচ্ছে একটা আপেক্ষিক গতি, অর্থাৎ আমাদের তুলনায় সে আমাদের কাছাকাছি এগিয়ে আসছে। তাহলে আপনি যে বলছেন যে আমাদের গ্যালাক্সি এবং অ্যান্ড্রোমিডা একজন আরেকজনের দিকে 110 কিলোমিটার বেগে ছুটে যাচ্ছে, তো সেই ব্যাপারটা আমরা ঠিক কিভাবে মাপছি বা কিভাবে বুঝতে পারছি আর কি, জানতে পারছি? সাধারণত আমরা যখন দূরবর্তী একটি তারাকে দেখি, সেই তারাটা আমাদের থেকে দূরে সরে যায় অথবা কাছে আসে, কিংবা একটা গ্যালাক্সিকে দেখছি, গ্যালাক্সি দূরে সরে যাচ্ছে বা কাছে আসছে, সেটা তাদের বর্ণালী বিশ্লেষণ করে। আমরা কত ভিডিওতে দেখিয়েছি যে বর্ণালী রেখা থেকে আমরা কি করে একটি গ্যালাক্সির গতিবেগ পেতে পারি। গ্যালাক্সিটি যদি আমাদের দিকে এগিয়ে আসে তবে তার সমস্ত তরঙ্গদৈর্ঘ্য ছোট হয়ে যাবে এবং সেটা নীল রঙের দিকে যেতে থাকবে। আমরা এটাকে বলি নীল সরণ, ব্লু শিফট। অ্যান্ড্রোমিডার যে তারারা আছে তারা তো তাদের কেন্দ্রের চারদিকে ঘুরছেই, কিন্তু তাছাড়াও তাদের একটা গতি আছে আমাদের দিকে, এটাকে বলা হয় রেডিয়াল ভেলোসিটি। এবং সেখান থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে আমাদের দিকে তার একটি গতি আছে। সমস্যা হলো যে এই যে নীল সরণ বা লাল সরণ, এটা শুধুমাত্র রেডিয়াল ভেলোসিটি দেখায় আমাদের। রেডিয়াল ভেলোসিটি কি? সেটা হচ্ছে আমাদের চোখ বরাবর যে গতিটা আছে, সে আমাদের দিকে আসছে অথবা চলে যাচ্ছে, সেই গতিটা সে দেখায়। কিন্তু এর সঙ্গে আড়াআড়ি যে গতিটা তার আছে, ট্রান্সভার্স ভেলোসিটি বা ট্যানজেনশিয়াল যে ভেলোসিটি, সেটা কিন্তু আমরা বর্ণালী বিশ্লেষণ করে পাই না, সেটা সেখানে আসে না। এবং এটা একটা বড় সমস্যা। অ্যান্ড্রোমিডা কি সোজাসুজি আমাদের দিকে আসছে, না একটু আড়াআড়িভাবে যাচ্ছে, যার ফলে সে আমাদের গ্যালাক্সিকে প্রথম দৃষ্টিতে আঘাত করবে না, সেটা আমরা কিন্তু অনেক বছর বুঝতে পারিনি। এবং এই সমস্যাটার সমাধান যে এখনও হয়েছে তা আমরা জানি না। আমরা জানি যে সরাসরি সে 110 কিলোমিটার সেকেন্ডে বেগে, 110 কিলোমিটার প্রতি সেকেন্ডে এই বেগে সে আমাদের দিকে আসছে। কিন্তু তার যে আড়াআড়ি যে গতিবেগটা, সেই গতিবেগটা 20 কিলোমিটার হতে পারে প্রতি সেকেন্ডে, আবার 80 কিলোমিটার হতে প্রতি সেকেন্ডে। কাজে এখানে একটা মানে যে এরার বার বা ভুলের যে একটা বিস্তার, সেটা অনেক বড়। সে যদি 20 কিলোমিটার বেগে প্রতি সেকেন্ডে তার যদি ট্যানজেনশিয়াল ভেলোসিটি হয়, আড়াআড়ি যে গতিবেগ, তাহলে সে আমাদের সঙ্গে হয়তো আঘাত করবে আজ থেকে 5.5 বিলিয়ন বছর পরে, 550 কোটি বছর পরে। কিন্তু তার যদি এই যে ট্যানজেনশিয়াল গতিবেগটি যদি সেকেন্ডে 80 কিলোমিটার হয়, তাহলে সে হয়তো প্রথম পাসে আজকে থেকে 5.5 বিলিয়ন বছর পরে, 550 কোটি বছর পরে সে আমাদের মিস করবে এবং সে আমাদের পাশ দিয়ে চলে যাবে। কিন্তু আমাদের গ্যালাক্সি এবং অ্যান্ড্রোমিডার যে পারস্পরিক যে একটি আকর্ষণ, মাধ্যাকর্ষণ আকর্ষণ, তাকে শ্লথ করে দেবে এবং এই দুটি গ্যালাক্সি আবার পুনরায় ফিরে এসে একে অপরের সাথে আঘাত করবে। আঘাত করবে কথাটা বলা ঠিক উচিত নয়, কারণ আসলে দুটি গ্যালাক্সি একে অপরকে আঘাত করে না, দুটি গ্যালাক্সি একে অপরের সাথে মিশে যায়। মিশে যায় বলছি এই কারণে যে এই গ্যালাক্সিগুলির একটি তারা অপর তারা থেকে এতই দূরে যে দুটি তারা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা খুব কম। আপনি যদি চিন্তা করে দেখুন যে একটি তারা, আমাদের সূর্য যদি হয় একটি পিংপং বল, পরবর্তী তারা হবে আরেকটি পিংপং বল 1000 কিলোমিটার দূরে। কাজে সে অর্থে আপনি যদি অনেক পিংপং বল 1000 কিলোমিটার দূরে আছে এরকম ছুড়ে দেন একে অপরের দিকে, তারা পরস্পর থেকে দূরে থেকে মাধ্যাকর্ষণ শক্তির ফলে একে অপরের যে কক্ষপথ আছে তাকে প্রভাবিত করবে, কিন্তু সরাসরি আঘাত হওয়ার সম্ভাবনা খুবই কম সেখানে। আচ্ছা দীপেনদা, তো তাহলে এই যে এত হাইপ শুনি আমরা ইন্টারনেট জুড়ে এবং এত হইচই, এত ভিডিও, এই যে অ্যান্ড্রোমিডার সাথে কি এক বিশাল সংঘর্ষ হবে আমাদের গ্যালাক্সির, কি না জানি ঘটে যাবে, ব্যাপারটা তো এখনও ঠিক এরকম হলফ করে বলা যাচ্ছে না। অনেক
কিছুই ঘটতে পারে। তো তাহলে আপনি যে বললেন যে গ্যালাক্সিগুলো যখন একটা একটার সাথে ধাক্কা খায় মানে সংঘর্ষ হয়, তখন তারারা একটা একটাকে সরাসরি আঘাত করে না। তো তাহলে এই সংঘর্ষের সময় ঠিক কি ঘটে? তার মানে হচ্ছে যে দুটি গ্যালাক্সি যখন একে অপরের সাথে মিশতে থাকবে, তখন সেখানে যে ধরনের গ্যাস আছে সেই গ্যাস প্রচুর চাপের সম্মুখীন হবে, এবং এই চাপের সম্মুখীন হয়ে সেখানে নতুন নতুন তারাদের জন্ম হবে, যার ফলে যখন মার্জিং হবে, মিশতে থাকবে, তখন এই গ্যালাক্সিগুলো জ্বলে উঠবে, অর্থাৎ এখানে প্রচুর তারার জন্ম নিতে থাকবে, স্টার ফর্মেশন হবে, এবং যার ফলে এই গ্যালাক্সিগুলো খুব উজ্জ্বল হবে। এবং এই প্রক্রিয়াটা কি করবে? এই প্রক্রিয়াটা সমস্ত তারাদের যে সমস্ত গ্যাস লাগে সেই গ্যাসগুলোকে তারাদের মধ্যে চলে যাবে, এবং আর নতুন গ্যাস থাকবে না নতুন তারা সৃষ্টি হওয়ার জন্য। তার জন্য এই গ্যালাক্সিগুলো আর সর্পিলাকার গ্যালাক্সি থাকবে না, সেটা হয়তো হতে পারে একটি এলিপ্টিক্যাল গ্যালাক্সি হবে, উপবৃত্তাকার গ্যালাক্সি হবে, এবং সেখানে নতুন তারা আর জন্মগ্রহণ করবে না। আমাদের মহাবিশ্বে প্রায় 20 থেকে 30 ভাগ গ্যালাক্সি উপবৃত্তাকার, এবং তার মধ্যে নতুন তারাদের আর দেখা যায় না। এবং মনে করা হচ্ছে যে এই উপবৃত্তাকার গ্যালাক্সিগুলোর জন্ম এই গ্যালাক্সি মার্জিংয়ের ফলেই হচ্ছে, অর্থাৎ গ্যালাক্সি মার্জিং একটা নতুন কিছু নয়, এবং মহাবিশ্বে প্রচুর উদাহরণ আছে, এবং আমরা দেখাচ্ছি এখানে এই সমস্ত বিভিন্ন বড় বড় টেলিস্কোপ দিয়ে গ্যালাক্সি মার্জিংয়ের যে সুন্দর ছবিগুলো তোলা হয়েছে, এবং তাতে দেখতে পাচ্ছি সব অদ্ভুত অদ্ভুত প্রক্রিয়া ঘটছে দুটি গ্যালাক্সির মধ্যে। এখানে বলে রাখি যে এই যে গ্যালাক্সির মধ্যে মেশার যে প্রক্রিয়া, সেটি বিলিয়ন বিলিয়ন বছরের প্রক্রিয়া, সেটা সহজে হয় না। যে দৃশ্যটা আমরা এখন দেখছি, আমরা যদি আবার 1 লক্ষ বছর পরেও ফিরে আসি, সেই একই দৃশ্য আবার যদি হাবল দিয়ে সেই ছবিটা তোলা হয়, এই ছবির কোনো পরিবর্তন হবে না। তো যেটা আমি বলতে চাইছিলাম যে অ্যান্ড্রোমিডা এবং আমাদের মিল্কি ওয়ে, আমাদের ছায়াপথ গ্যালাক্সির মিশ্রণের ফলে, যেটা অনেকে মিল্কোমেডা বা এই ধরনের একটা নাম দিয়েছেন, সেটি একটি উপবৃত্তাকার গ্যালাক্সি রূপ নেবে। একটা কথা আমি বলে রাখি যে এই যে ট্যানজেনশিয়াল ভেলোসিটির কথা বললাম বা ট্রান্সভার্স ভেলোসিটি, যেটা আড়াআড়ি যে গতিবেগের কথা আমি বলছিলাম, সেটা আমরা কিভাবে পাই? সেটা হচ্ছে যে হাবল দূরবীন দিয়ে কিংবা গায়া দূরবীন দিয়ে আমরা এই তারাদের প্রপার মোশন বার করতে চেষ্টা করি। অর্থাৎ আমরা একটা ছবি নিলাম আজকে, 1 বছর পর আবার ছবি নিলাম, এবং এই সময়ের মধ্যে এই তারাদের যে স্থানের পরিবর্তন হয়, সেই স্থানের পরিবর্তনটা যদি আমরা খুব সূক্ষ্মভাবে মাপতে পারি, তাহলে এই আড়াআড়ি গতিবেগটা বার করা সম্ভব। আমাদের গ্যালাক্সির কেন্দ্রে তো একটা ব্ল্যাক হোল আছে, মানে আমরা আমাদের ব্ল্যাক হোলের ভিডিওতেও সেটা দেখেছি। অ্যান্ড্রোমিডার ভিতরেও কি এই ধরনের একটা ব্ল্যাক হোল আছে? হ্যাঁ, অ্যান্ড্রোমিডার কেন্দ্রেও একটি অতিকায় ব্ল্যাক হোল আছে। মনে করা হয় অ্যান্ড্রোমিডার কেন্দ্রে যে ব্ল্যাক হোল আছে, সেটা আমাদের ব্ল্যাক হোল যেটা কেন্দ্রে আছে, সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, তার থেকে অনেক বেশি ভর, 100 সৌরীয় মিলিয়ন ভরের চেয়েও বেশি। অর্থাৎ 100 মিলিয়ন সূর্যকে একত্র করলে যা হবে, তার থেকেও বেশি হচ্ছে অ্যান্ড্রোমিডার কেন্দ্রে যেটি আছে। আমাদের গ্যালাক্সি কেন্দ্রে যেটি আছে, সেটা 4 থেকে 5 মিলিয়ন সৌরীয় ভর। তো যেটা হবে যে যখন এই দুটি এসে দুটি গ্যালাক্সি মিশবে, এই দুটি ব্ল্যাক হোল বা দুটি কৃষ্ণ গহ্বর, বড় ম্যাসিভ কৃষ্ণ গহ্বর, তারা একে অপরের দিকে আসতে থাকবে। কিন্তু জিনিসটা হলো যে এদের একটি যেটা অ্যাঙ্গুলার মোমেন্টাম বলা হয়, তারা সরাসরি একে অপরের উপর পড়তে পারবে না। অর্থাৎ তারা এমন একটা চক্রাকার বা উপবৃত্তাকার কক্ষপথে যাবে, একে অপরের দিকে ঘুরতে থাকবে, এবং তাদের মধ্যে হয়তো যে দূরত্বটা হবে, সেই দূরত্ব হতে পারে 100 কি 200 আলোকবর্ষ মতন, এবং এভাবেই তারা বহু বিলিয়ন বিলিয়ন বছর ঘুরতে থাকবে, যতক্ষণ না তাদের শক্তি গ্র্যাভিটেশনাল ওয়েভ, মহাকর্ষীয় তরঙ্গ বা মাধ্যাকর্ষণ তরঙ্গ দিয়ে তারা বিকিরিত করে দিতে পারে, এবং অবশেষে তারা একে অপরের উপর আপতিত হবে। কিন্তু তখন তো আর আমাদের সূর্য এভাবে থাকবে না, তাই না? আমরা আমাদের সূর্য নিয়ে 3টে ভিডিও বানিয়েছি, সেখানেও দেখেছি। না, সূর্য তো প্রথমত হচ্ছে যে সূর্য তো ততদিনে তার কেন্দ্রে হাইড্রোজেন ফুরিয়ে ফেলবে এবং খুব অস্থিত হয়ে যাবে, পৃথিবীর সমস্ত জল শুকিয়ে যাবে ততদিনে। এমন হতে পারে যে আমাদের সভ্যতা হয়তো নতুন কোনো টেকনোলজি ব্যবহার করে থাকতে পারে, সম্ভাবনা কম। কিন্তু যেটা হবে হয়তো যে এই মিশ্রণের ফলে, অর্থাৎ অ্যান্ড্রোমিডা এবং আমাদের গ্যালাক্সি মিশ্রণের ফলে আমাদের সূর্য
হয়তো বাইরের দিকে চলে যেতে শুরু করতে পারে, অর্থাৎ আমাদের গ্যালাক্সির বাইরে। এবং এমনও হতে পারে যে এই গ্যালাক্সি থেকে সে উৎক্ষিপ্ত হয়ে মহাশূন্যে একাই ভ্রমণ করবে, তার সৌরজগৎ সহ। অনেক অনেক ধন্যবাদ দীপেন্দা, আমাদের সময় ফুরিয়ে আসছে। আপনার সাথে আলোচনায় বসলে আমরা এত কিছু জানি এবং আজকের কাটিং এজ বিজ্ঞানের যে ব্যাপারগুলো আমাদেরকে কনফিউজ করে সেগুলো আপনার সাথে কথা বলে, মানে জ্যোতির্বিদ্যায় এত গবেষণা হচ্ছে যে খুব কনফিউজিং হয়ে যায় মাঝে মাঝে, এবং ইংরেজিতে অনেকের জন্য বোঝা খুব কঠিন হয়ে যায়। আপনার সাথে কথা বলে আমার এবং আমাদের দর্শকদের সেটা অনেকটা ক্লিয়ার হয়। তো আশা করছি যে ভবিষ্যতে এই যে আপনি আমাদেরকে গ্রহ থেকে গ্রহান্তরে, এই যে জ্যোতির্বিদ্যার সিরিজটা শুরু করেছিলাম আপনার সাথে প্রায় 1 বছর আগে, এবং গ্রহ থেকে গ্রহান্তরে, তারপরে আমাদের সৌরজগৎ পেরিয়ে আমাদের গ্যালাক্সি, এবং আজকে গ্যালাক্সি পেরিয়ে আমরা মহাবিশ্বের মানে বাইরের গ্যালাক্সিগুলোতে পৌঁছে যাচ্ছি। আশা করি আপনার সাথে আমরা এই মহাবিশ্বের ভ্রমণ আর কন্টিনিউ করতে পারবো। আগামী এপিসোডে আপনার সাথে তাহলে আমরা এই যে গ্যালাক্সিগুলোর ছুটে যাওয়ার, মানে বাইরের গ্যালাক্সিগুলো কিভাবে ছুটছে আমাদের মহাবিশ্বে, তাদের গতি নিয়ে আলোচনা করার আশা রাখি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ বন্দা।